কারণ আমরা যতটুকু দেখছি যে এই বিষয়ে, মানে আমার ব্যক্তিগতভাবে, আমিও তো একটা মানুষ, আমার তো কিছু চিন্তা আছে। তো আমি দেখছি যে আপনার সঙ্গে আমার চিন্তার কিছুটা সামঞ্জস্য আছে, কাজে এইটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা হালকা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। গতকালকে দেখলাম আপনি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন আমাদের আরেকজন জনপ্রিয় ব্যক্তিত্ব আব্দুল নূর তুষারের সঙ্গে একসঙ্গে। তো আপনারা নীলা মার্কেটে হাঁস খাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, এবং হাঁস যদি না পাওয়া যায় তাহলে ওয়েস্টিনে যাবেন বলে বলেছেন, এবং সেখানে ওয়েস্টিনে যাওয়ার ক্ষেত্রে কে এটা স্পন্সর করবে তাদের একটা উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমার এখানে দুটো প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, এই যে স্পন্সর খুঁজছেন আপনারা, স্পন্সর পেয়েছেন কিনা, এবং না পেলে না পাওয়ার বাস্তবতাটা কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমারও কিন্তু খুব ইচ্ছা যে একটু ওয়েস্টিনে খাওয়া দাওয়া করার। যদি আপনার স্পন্সর পেয়ে যান, আমাকে আপনারা বিবেচনায় রাখবেন কিনা? আমরা তো অবশ্যই আপনাকে রাখবো। কালকে তুষার ভাইয়ের সাথে সেটাই কথা হচ্ছে, হলো যে মাসুদ কামাল ভাইকে সহ আমরা একদিন হাঁস খেতে যাই। কালকে আমাদের হাঁস খাওয়া আনফরচুনেটলি হয়নি, কারণ তুষার ভাইয়ের এর মধ্যে আবার টক শো দাওয়াত আছে, তার বাসার সামনে গাড়ি অপেক্ষা করতেছে। তো আমাদের সেটা ক্যান্সেল করতে হলো। কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে অন্তত শতাধিক ব্যক্তি ইনবক্সে বলছে যে ভাই, আপনি আসেন, পয়সা আমরা দেব, আপনি আমাদের পয়সায় খান, আপনাদেরকে আমরা খাওয়াতে চাই। যাই হোক, এটা একটা হাস্যরস ছিল। বাস্তবিক অর্থে তো আমাদের কোনো ইচ্ছে নাই যে এই গরমের মধ্যে যাই হাঁস খাওয়ার, এবং এই যে হাঁস না খাইতে বললে আবার ওয়েস্টিনে খাওয়ার, মানে ওইখানে হাঁস না পাইলে আমি ওয়েস্টিনে এসে খাবো, মানে কতটা ফানি একটা স্টেটমেন্ট। আপনি যদি খেয়াল করে দেখেন, যিনি এই স্টেটমেন্ট দিয়েছেন, যে কারণে আমাদের স্টেটমেন্ট দিতে হলো বা হাস্যরস করতে হলো। এটা এখন কি সমস্যা ফানি হচ্ছে আসলে? যে আমার তো মনে হচ্ছে এটা মর্মান্তিক একটা স্টেটমেন্ট। এটা আমি বলতেছি যে দেখেন, আহ, এই যে প্রেক্ষিতে এই কথা আর কি, আসিফ মাহমুদ সেখানে উনি বলছেন যে ওয়েস্টিনের যে যে চাঁদাবাজদের থেকে যে 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 একটা চাঁদাবাজ যে স্টেটমেন্ট দিয়েছে, জি, 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 জি। যে এই চাঁদাবাজির নিরাপত্তে আসিফ মাহমুদ আছেন, যেখানে ওই যে গুলশানের এক সাম্মী এমপির বাড়িতে জি। চাঁদাবাজিতে, সেটার হুম। প্রেক্ষিতে উনি বললেন যে উনি আসলে আহ, বাসায় কাজ করতে করতে এত হয়রান হয়ে যান যে রাতে, বা রাত জাগতে। তো এইটার সাথে আমার একটু মিল আছে, আমারও রাত জাগা হয়, আমার অনেকদিন 6টা জি। বেজে যায় জাগতে জাগতে, লিখতে লিখতে। তো আচ্ছা। উনিও ওনার সরকারি কাজ করতে করতে এত ব্যস্ত হয়ে যান, কিন্তু সরকারি কাজ করা, সরকারে আমি আশ্চর্য হলাম দুই তিনটা কারণ। একটা হচ্ছে জি। সরকারি এরকম একজন মন্ত্রী উপদেষ্টা, তার বাসায় লোক নাই তাকে যে খাওয়াবে, তার চাকর বাকর গুলো কোথায় গেছে? এগুলো তো সরকারি নিয়োজিত চাকর বাকর আছে। আমরা তো মন্ত্রীদের বাসায় গিয়েছি, দেখেছি পাইক পেয়াদা ওইখানে কতজন থাকে, উনাকে কেউ খাওয়ানো নাই। উনি কি নিরীহ ভাবে বললেন যে তারপরে কি করবেন, আশেপাশেও তো কোনো হোটেল নাই। উনি সেই হাঁস খাওয়ার জন্য যেতে হয় পূর্বাচলে। আর পূর্বাচলে সবাই ভালো করে জানে 12টা 1টার পরে ওইখানে ওইগুলো বন্ধ হয়ে যায়। ওই রাইট। ভোরবেলায় কে হাঁস বিক্রি করবে? আচ্ছা ঠিক আছে, উনি গভীর রাতে, শেষ রাতে গেলে হাঁস খাইতে পারলেন না, তারপর আসেন কোথায়? ওয়েস্টিনে। ভাই, ওয়েস্টিনে কে হাঁস ওই সময় কে রাখে? বা আপনি প্রাতরাশ করার জন্য আসেন, ব্রেকফাস্ট করার জন্য, ঠিক আছে, ওয়েস্টিনে, কিন্তু একজন মন্ত্রীর ওয়েস্টিনে যায়া প্রাতরাশ করতে হবে কেন? ওনার কোন এবং কোন সঙ্গে কিন্তু বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব নিয়ে যান কিন্তু। হ্যাঁ, কোন লাট বাহাদুর উনি যে ওনাকে ওইখানে গিয়ে ইয়ে করতে? উনি কত বেতন পান যে ওনার ওয়েস্টার্নে গিয়ে খাইতে হয়, তারপরে রাত গভীরে ওনার সব ওই পূর্বাচলে যেতে হয় যে হাঁস খাওয়ার জন্য? তো এবং উনি আসলে ওই দিন ওয়েস্টার্নে গিয়েছিলেন কিনা সেটা ওনার মনে পড়ছে না, ওনার স্মৃতিশক্তি এত দুর্বল। উনি বই লিখতে পেরেছেন 5 আগস্টে কি আগে কি কি করেছিলেন, কিন্তু এই কয়দিন আগে, 2 দিন আগের ঘটনা উনি মনেই করতে পারছেন না উনি ওই দিন ওয়েস্টার্নে গিয়েছেন কিনা। তো এই এই ধরনের, দেখেন, ছেলেটি বলবো না ভাইটি বলবো জানি না, যে রাজনীতিতে এসেছে, রাজনীতি তার পেশা যদি হয়ে থাকে, আমি তাকে দেখেছি। আমি আরো একদিন বলেছিলাম যে আমি জুলাইতে তার সাথে একটা টক শো করেছিলাম, যে গত হুম। জুলাইতে আর কি, মানে 24শে জুলাইতে। ইনফ্যাক্ট আমি একটা মাত্র টক শো করেছিলাম পুরো জুলাইতে। আপনারা যখন বিভিন্ন জন আপনাদেরকে ডেকে নিচ্ছিল,
আমি তো হুম, হুম, দেখেছিলাম যে আপনাদের কি করছিল, আপনাকে বসিয়েছিল, পাশে হয়তো আওয়ামী লীগ মনে হয় আরেকজনকে বসিয়েছিল, দুইজনের ঝগড়া লাগাচ্ছিল। আমি তো খুব ভালো করেই জানি, আমি যদি যাই আমার সাথে কারে বসাবে, এবং সে একটা ফাউল কথা বলবে, তার পরিপ্রেক্ষিতে আমাকে একটা বলতে হবে, তারপরে ট্যাগ দিবে সে দেখো ছাত্র হত্যা সমর্থন করছে, শেখ হাসিনাকে সমর্থন হুম, করছে। হুম, তো এইগুলো হুম, অ্যাভয়েড করার জন্য পুরো জুলাইতে আমি কোনোদিনই কোনো টক শোতে যাইনি। এটা জি, কেউ দেখবে না যে আমি কোনো টক শোতে গেছি, একটা মাত্র টক শো জুলাই প্রথমার্ধে গিয়েছিলাম। মানে প্রথম সপ্তাহে, সেটা এই যে আসিফ মাহমুদ ছিল ছাত্র প্রতিনিধি হিসাবে, আমি ছিলাম, আর বিএসএস এর আরেকজন সাংবাদিক ছিল যে স্বাধীন, ওই যে মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে। তো সেখানে আমি বলেছিলাম যে এই কোটা আমি সমর্থন করি না। আমি সমর্থন করি মুক্তিযোদ্ধাদেরকে কোটা যদি দিতে হয়, ইন্ডিজিনিয়াস পিপলকে যদি কোটা দিতে হয়, সেটা শিক্ষায় দিতে হবে। শিক্ষায় কোটা দিয়ে তাদেরকে শিক্ষিত করতে হবে, তারপরে যা কিছু হোক। এইটাই একমাত্র আমার টকশো ছিল। তো আসিফকে যেটা প্রসঙ্গ আমি বললাম, সেদিন আমি দেখেছি একটা নিরীহ ছেলে, তবে তার চামচা পরিবেষ্টিত, তার সাথে 4-5 জন গিয়েছিল, তারা আমার সাথে ছবিও তুলেছিল। তো ওই সময় তার দেখেছি একটা লিডার, লিডার লিডার ভাব, ওই ওই একটা জিনিস তার মধ্যে আছে। মানে লিডার লিডার ভাব বলতেছি, সে তো অবশ্যই লিডার, কিন্তু ওই যে আমি বলতে চাচ্ছি যে তথাকথিত যেই চেলা মানে চামড়া নিয়ে ঘোরা ট্রেডিশনাল ট্রেডিশনাল একটা ব্যাপার। ট্রেডিশনাল রাজনীতি, ওর ওর হুম, মধ্যে হুম, আমি ওটা দেখেছি। তো একজনের এম্বিশন থাকতে পারে রাজনীতি করার জন্য। এখনো দেখছি যে উনি বলছেন যে আমি তো এই সরকার ছেড়ে চলে আসব ইলেকশনের আগে আগে। তার মানে প্রমাণ হচ্ছে যে এরা, এই সরকার, এই যে তত্ত্বাবধায়ক সরকার, এরাই আবার ইলেকশন করবে। এদের মধ্যেই আছে এরকম কিছু লোক যারা যারা এই সরকারেও আছে, আবার এরা নিরপেক্ষতার ভান ধরে ইলেকশনও করবে। আপনি কালকে হুম। বোধহয় আরেকটা স্টেটমেন্ট দেখেছেন আরেকজন উপদেষ্টার, যে ফরহাদ মাজারের স্ত্রী বা বান্ধবী, যিনি আমি নামটা ভুলে গেছি ভদ্রমহিলার। ফরিদ আক্তার। হ্যাঁ, হ্যাঁ, ফরিদ ফরিদা আক্তার আক্তার। ফরিদ আক্তার হ্যাঁ, হুম। ফরিদা আক্তার আপা বলছেন যে যে আমেরিকা আমাদের কৃষিতে হস্তক্ষেপ করতে চাচ্ছে, এবং নন ডিসক্লোজার ট্রিটির যে বিষয়টা উনি বলছেন যে এভাবে যদি চলতে থাকে, উনি একটা সরকার বিরোধী একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমি দেখলাম যে আমাদের প্রেস সচিব শফিক সেটাকে আবার ডিনাই করছেন যে এটা সরকারের বক্তব্য না, এরকম না। তো রাষ্ট্রের মধ্যে দেখেন এরা এরা মানে যে যার মতো করে আচরণ করছেন। এই যে সিপিডির নেত্রী একজন বললেন যে এরা সব অ্যামেচার। রাইট। হ্যাঁ, হুম, বেসিক্যালি হুম। আসলে অ্যামেচার এরা সবগুলো এখানে। উনি খুব ভালো করে বলছেন যে ইন্টার্নি করতে গেছেন। এদের সমস্ত কার্যক্রম ইন্টার্নির মতো। এদেরকে বললে বলে যে আপনারা এদের সমালোচনা করছেন, গত একটা বছর এরা কি দিয়েছে জাতিকে। এই জন্যই বলছি যে তাদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। এই ডক্টর ইউনূসের সরকারের সাথে ব্যক্তিগত শত্রু নয়, আমি পার্সোনালি, উনি আমার দেশি ভাই, আমাদের বদ্দা। তো আমরা চাই যে উনি একটু ভালো কিছু করে যাক, কিন্তু সেটা যেহেতু হয়নি, তাহলে একটাই এখন উপায় হচ্ছে যে ওনার ওনার শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া। আমি এবং আব্দুল তুষার, ওনার যেদিন 6 মাস পূর্ণ হলো, সেই দিন একটা টকশো করেছিলাম যে আমরা 6 মাস কিছু বলি নাই। এই 6 মাস যে কিছু বলি নাই, আওয়ামী লেসপেন্সার বা এই যে কি জানি যেগুলো বলেন আপনারা, বা জঙ্গি আওয়ামী হুম। যেগুলো আছে, এরা আমাকে যে কি আক্রমণ করেছে। আমার ফেসবুকে ফ্রেন্ড দুজনকে আমার ব্লক করতে হয়েছে, একটা ইটালির একটা লন্ডনের, এবং বিশ্রী ভাষায় আমাকে গালাগালি করছে, তোকে তো শেখ হাসিনা ফ্লট দিয়েছে, দিয়েছে, তুই কেন শেখ হাসিনার বিরোধিতা করিস। আমি জিন্দিগিতে কোথায় শেখ হাসিনার প্লট সেটাও আমি খুঁজে পাইলাম না, শেখ হাসিনার সাথে জিন্দিগিতে কোথাও ভ্রমণেও গেলাম না কোথাও, যে ফ্লাইটে করে সে কত চামচাকে নিয়ে গেল, জিন্দিগিতে দাওয়াতও দেয় নাই, আমারও কোনো আগ্রহ নাই, শুধু শেখ হাসিনা নয়, আমি অন্য কোনো সরকারের কারোর সাথেও যাই নাই। তো এই এই ধরনের আক্রমণ তারা করেছে, 6 মাস কেন ইউনূসের সমালোচনা করি নাই। তো তুষার ভাইকে নিয়ে যেদিন 6 মাস পূর্ণ হলো, সেদিন আমি শোকটা করেছিলাম যে এখন উনারকে আর দেওয়া যায় না, হানিমুন পিরিয়ড শেষ। তো এখন তো 1 বছর পূর্ণ হয়ে গেল, এখন কি 6 মাসে সমালোচনা করা শুরু করলাম, এখন 1 বছরে দেখি কোনো কিছুই চেঞ্জ নেই। তো একমাত্র আল্লাহ আল্লাহ করছি যে বর্তমান সময়টা পার করে উনি যাতে শান্তিপূর্ণভাবে জাতিকে একটা নির্বাচন উপহার দিতে পারেন, শান্তিপূর্ণ, এবং দেশটা একটা রোড ম্যাপে যাতে আমরা যাতে একটা হাইওয়েতে উঠি। এখন যেভাবে আমরা খাদে পড়ে আছি, খাদ থেকে যাতে আমরা উঠতে পারি। আপনি 15ই আগস্ট নিয়ে কথা বলতে চেয়েছিলেন, সময় জি, কম, আমি 15 আগস্ট, সেটা হ্যাঁ। নিয়ে। একটু, হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি যে 15 আগস্টে একটু যদি কথা বলে, আমি প্রথমে বলেছিলাম যে এটা নিয়ে আসলে আগে এক ধরনের রাজনীতি হয়েছে, আপনাকে জোর করে শোক করানো হয়েছে।
সবাইকে হুম, শোক করতে হবে, এই দিন কারো জন্ম হতে পারবে না, কেউ জন্মদিন পালন করতে পারবে না। আবার হুম। এখন দেখছি যে আপনারা যদি কোনো কারণে এটাকে ব্যক্তিগত ভাবে মনে হয় যে এটা শোকের ব্যাপার, সেটা একটা অপরাধের পর্যায়ে ফেলে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে রাজনীতিটা কেন হচ্ছে, এবং এটা আপনি এটা কিভাবে দেখছেন আসলে 15 আগস্টকে? 15 আগস্ট নিয়ে যেটা হচ্ছে এখন সেটা একটা কুৎসিত কারবার। আপনি যদি দেখেন কোনো মৃত ব্যক্তির বাড়ির সামনে এসে ডিজে গান করা, সেটা কোনো সভ্যতার মধ্যে পড়ে? এবং যেদিন তার মৃত্যু দিবস সেদিন আমরা তার বাড়ির সামনে এসে ডিজে গান করব? চিন্তা করেন, আপনার বাবা মনে করেন ভালো কিছুই করে নাই, আহ, উনি সমাজের জন্য কোনো অবদানই রাখে নাই, এটা মনে করছে ও আপনাদের বিরুদ্ধ পক্ষ আইসা আপনাদের বাড়ির মৃত্যুর দিনে আপনার বাড়ির সামনে এসে ডিজে পার্টি করতেছে। তো যারা এগুলা করতেছে তারা যদি নিজেরা বুঝে যে তাদের বাড়ির সামনে তার বাবার মৃত্যুর দিন অন্যরা কেমন লিখলে কেমন লাগে। আর উনি একটা জাতির জন্য কাজ করে গেছেন, একটা রাষ্ট্রের স্রষ্টা। তো উনাকে যদি এভাবে অপমান করা হয়, আসলে আমরা জাতি হিসাবে কত নিম্ন স্তরের সেই জায়গায় আমরা নিজেরাই প্রমাণ দিচ্ছি। 32 নম্বর রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন আহ, বন্ধ করেছে। এক শুক্রবারে, 75-এর একটা শুক্রবার উনি মারা গিয়েছিলেন, আজকে আর একটা শুক্রবার। তো এই শুক্রবারও রাষ্ট্র নির্ধারণ করেছে যে কোনো ছুটি থাকবে না বা রাষ্ট্রীয়ভাবে পালন হবে না। হইতে পারে, রাষ্ট্র যখন যারা ক্ষমতা আসে তারা তো তাই করে। আপনি তো কিছুক্ষণ আগেই বললেন, যখন যারা ক্ষমতায় ছিল তারা মনে করেছে যে এই উনাকে এখন দেব তুল্য বানিয়ে দেওয়া। বঙ্গবন্ধু মানে হচ্ছে দেবতার থেকেও বড় কিছু। 2 বছর ধরে জন্মশতবার্ষিকী করলো। হ্যাঁ, কত লেখা, কত কিছু। আজকে পত্রিকাগুলো তো খুলে দেখেন যে কোনো লেখা নাই, কোনো কথা নাই। নিউজটা আছে, অনেকে নিউজটা বাদ দিতে পারে নাই, নিউজটা দেখেছে, কিন্তু কোনো লেখা নাই, কথা নাই, কোনো কলামিস্ট পাওয়া যাচ্ছে না। যেখানে লেখা দেওয়া মানে 15 দিন আগে থেকে লেখার স্তূপ জমে যেত, ওই সব কলামিস্ট পলাতক। হ্যাঁ, 200 শতবর্ষ পালনকারী যে শত কমিটির লোকজন সব পলাতক। কেউ কেউ আর টু শব্দ করছে না, লেখে না কিছু। তো এইরকম পরিস্থিতি শেখ হাসিনা যেমন তৈরি করেছেন, আজকে আরেকটা পক্ষ এমন সব আচরণ করছে যেটা জাতি হিসাবে আমাদেরকে খুব মানে নিচে নামিয়ে দেয়। আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে এই 5 আগস্টের পরে থেকে আমরা যেটা দেখেছি, মুক্তিযুদ্ধকে আক্রমণ করা, বঙ্গবন্ধুকে আক্রমণ করা এবং আওয়ামী বিদ্বেষ, সে চ্যাম্পিয়ন হওয়া, এইটা জি। প্রতিযোগিতা ছিল এনসিপি এবং জামায়াতের মধ্যে। হ্যাঁ, কিন্তু গতকাল গতকাল রাত থেকে আজকের যে 32 নম্বর যে সমস্ত কর্মকাণ্ড বিএনপি করছে, সেটা দিয়ে বিএনপি প্রমাণ করতে চাচ্ছে যে না, এই চ্যাম্পিয়ন ট্রফি আমরা ওদেরকে দেব না, আমাদেরকে নিতে হবে। তারা এখানে এসে স্লোগান দিচ্ছে, তারে ভাই কথা দিলাম 32 দখল করলাম। হ্যাঁ, আপনি শুনেছেন কিনা জানি না এই স্লোগান। তারপরে সেখানে তারা কেক কাটবে, তারপরে সেখানে অন্য লোকরা আসলে তাদেরকে পিটাবে, পিটাচ্ছেও। যে এই যে সংস্কৃতি, বিএনপির মতো একটা রাজনৈতিক দল যারা সামনে আমরা আশা করছি যে রাষ্ট্র পরিচালনায় যাবে, তারা যদি এই সংস্কৃতি চালু রাখে, তাহলে এটার পরিণতি এই দেশের মধ্যে কি হবে আমি জানি না। আমি এগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ এগুলো নিয়ে কথা বললেও বলবে যে যে দেখেন আপনি কিন্তু আমাদের বিরোধিতা করছেন। আমি কালচারের বিরোধিতা করছি, আপনাদের বিরোধিতা করছি না। বঙ্গবন্ধু মারা গিয়েছেন, বঙ্গবন্ধুকে জাতি মূল্যায়ন করছে, বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে আছে। আপনি সেটাকে মুছে দিতে পারবেন না। আমি আমার একটা স্ট্যাটাসে লিখেছি, যখন কারো নাম হৃদয়ে থাকে তাকে তো আপনি ব্রাশ দিয়ে মুছে ফেলতে পারবেন না। এটা তো দেয়ালে বঙ্গবন্ধু না, ওটা তার হৃদয়ে ওই গেঁথে আছে। আপনারা নিজেরাই তো বঙ্গবন্ধুকে প্রাসঙ্গিক করে তুলেছেন। আমার ফেসবুকে বিএনপি, জামাত সংশ্লিষ্ট বা বিএনপি মনা লোকজন, বিএনপি মনা না, বিএনপির লোকজনই আজকে সব কয়টাকে আমি দেখলাম বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। অথচ আওয়ামী লীগের লোকজন কেউ দেয় নাই। আওয়ামী লীগের লোকজন 2-4 জন দেয় নাই, সবাই সেটা ঠিক বলবো না। আওয়ামী লীগের লোক যত দিচ্ছে বিএনপি তত দিচ্ছে। কেন দিচ্ছে? আওয়ামী লীগের লোকগুলো তাকে স্মরণ করছে, আর ওরা ওর চরিত্র হনন করছে। তো বঙ্গবন্ধুকে তো প্রাসঙ্গিক আপনারাই করে রেখেছেন, 32 নম্বরকে তো আপনারাই প্রাসঙ্গিক করে রেখেছেন। 32 নম্বরের বাড়ি পুড়িয়ে, 32 নম্বরের বাড়ি ধ্বংস করে তারপর আপনাদের শান্তি হচ্ছে না। আপনারা মনে করছেন যে এই 32 নম্বরেই তো সবকিছু, এখান থেকে চেতনা বেড়ে যায়। তা আপনাদের কারণেই তো চেতনা হয়। আপনারা 32 নম্বর বন্ধ করছেন কেন? আমি দেখলাম যে প্রেস সচিবের উদ্ধৃতি দিয়ে ধানমন্ডি থানার ওসি বলছেন যে আমরা
শফিক, প্রেস সচিবের নির্দেশ অনুযায়ী আমরা চলছি। কি নির্দেশ আমি নিউজে দেখলাম নিচে গিয়ে, যে আহ, এখানে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, তাই কোনো এখানে কোনো সমাবেশ হবে না, এবং কয়েকজন লোককে নাকি তারা এখানে গ্রেপ্তার করেছে। করুক, সেটা প্রেস সচিব যদি নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। বাট সরকারের যদি এটা সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল, তারা কোথাও জমায়েত করতে পারবে না, দ্যাটস ওকে। আমি এটাতে কোনো অন্যায় মনে করি না। সরকারি নির্দেশ, সরকার যেভাবে করছে, মানে নির্দেশ অনুযায়ী যেহেতু তাদের নিষিদ্ধ রেখেছে, তাদের কার্যক্রম থাকুক। কিন্তু সাধারণ মানুষ গেলে আপনি আপত্তি করার কি আছে? সাধারণ মানুষ তো আর আপনি আপত্তি করতে পারেন না। তো এই সবকিছু মিলে বঙ্গবন্ধু আসলে মানে কতটা বড় শক্তি তার, এই তার মৃত্যু দিবস, তার 15ই আগস্টে সেটা বোঝা যায়। তাকে দমানোর জন্য কি যে প্রচেষ্টা স্বাধীনতা বিরোধী চক্র থেকে, কিংবা তার বিরোধী চক্র থেকে, তার রাজনৈতিক মতবাদের বিরোধী তরফ থেকে, এগুলো দিয়ে প্রমাণ হয় যে যে এই মৃত লোকটা আরো 1000 বছর পর্যন্ত, বা যতদিন বাঙালি জাতি থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন তাকে কেউ মুছতে পারবে না। বাংলাদেশ নাম চেঞ্জ করে ফেলতে হবে তাকে যদি মুছে দিতে হয়। আহ শহীদ ভাই, আপনি একটা জিনিস খেয়াল করেছেন, আমি যে কথাগুলি বললাম একটু আগে, যে এই যে প্রধান উপদেষ্টা ঘোষণা করার পরও আমার ধারণা আপনাকে অনেকে প্রশ্ন করেছে যে নির্বাচন কি আসলে ফেব্রুয়ারিতে হবে। তো এই যে অবিশ্বাস, অনাস্থা প্রধান উপদেষ্টার মানে কথার উপর, এটা কেন? আসলে প্রথম থেকে যখন নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছিল, তখন এই নানান টাইম লাইনের জন্য প্রথমে একবার বলা হলো যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, আর বেশি কিছু সংস্কার হলে জুনে। পরবর্তীকালে না, এই নির্বাচনের আলোচনার মধ্যে আবার হঠাৎ করে উনি বললেন এপ্রিলে, লন্ডন বৈঠকের পরে উনি বললেন ফেব্রুয়ারিতে, এবং সেটা নিয়ে আবার জামাতে ইসলাম যখন রেসপন্স করলো, তখন উনি আবার সেখানে থাকলেন না। পরে আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রথম সপ্তাহের দিকে বা দ্বিতীয় সপ্তাহে, রমজানের আগে আগে এটা ঘোষণা হয়েছে। এবং ওই ঘোষণার পরে আমরা দেখেছি, যেটা আপনি বললেন, যে এনসিপি যে রেসপন্স, সেটা খুবই নেতিবাচক, এবং তারা অনেক কিছুই বলে। তারা প্রথমে বলছিল যে বিচার শেষ না হলে বা বিচারে কাউকে ফাঁসিতে না ঝুলালে নির্বাচন কেন, সংস্কার শেষ না করে নির্বাচন কেন। আর এর মধ্যে জামাতে ইসলাম এবং ইসলামী দল, অন্য আরো কয়েকটি দল, তারা পিয়ার পদ্ধতিতে একটা নির্বাচনের ব্যাপারে আন্দোলন আন্দোলন দানা বাঁধার চেষ্টা করছে। এই সব মিলিয়ে তখন মনে হচ্ছে যে একটা দেশে যদি নির্বাচন হয়, তাহলে দেশের সকল রাজনৈতিক দলকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমরা যদি অতীতের তিনটা নির্বাচনের কথা চিন্তা করি, 14তে একতরফা, 18তে রাতের বেলা, 24-এ আমি তুমি ডামির নির্বাচন, এবং এই যে আমি তুমি ডামির নির্বাচন এবং 14 নির্বাচনে দেশের সবচেয়ে বিরোধী দল এবং অন্যান্য দল যে অংশগ্রহণ করেনি, যার কারণে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি। সেই কারণে এই নির্বাচন নিয়ে যখন কথা উঠে, তখন যখন জামাতে ইসলাম, ইসলামী দল, অন্য কিছু দল এবং এনসিপি বিশেষ করে, যারা নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দল হিসেবে মনে করে, ডক্টর ইনুস সাহেবের কে অনেকে দোষারোপ করেন যে এটি একটি সরকারি দল, ডক্টর ইনুস সাহেবের দল, এরকম যারা মনে করে, এবং তাদের অনেক চাপের মুখে বা আন্দোলনের মুখে বা তাদের অনুরোধে অথবা তাদের কথাবার্তায় অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশে। সেই কারণে তারা এখন, জনগণ একটু কনফিউজ যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। বাংলাদেশে একটা নির্বাচন খুবই অনিবার্য, এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের নিজের অভ্যন্তরীণ অবস্থা, এবং বাংলাদেশের সাথে বাইরের যে সম্পর্ক, আমাদের যে বিশ্ব সম্পর্ক, সব মিলিয়ে বাংলাদেশে একটা নির্বাচন খুবই অনিবার্য, এবং খুব দ্রুত এই নির্বাচনটা করা দরকার। পারলে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হওয়া দরকার। কিন্তু এখানে নানান ধরনের কথাবার্তার মুখে হয়তো জনগণ এখন হতাশা বা জনগণ সন্দেহ অথবা আস্থাহীনতায় ভুগছেন। তাই আপনাকে আমাকে অনেককে এটা জিজ্ঞাসা করেন যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। এটুক ঠিক আছে, কিন্তু এখন আমরা হয়তো নিজেরা, আমি নিজে সবসময় বলি যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন, এখন আমি অবিশ্বাসটা করব কেন, এরকম বলি। কিন্তু এটা বলার পরেও আপনি যেটাকে বললেন যে এনসিপি কে মনে করা হয় যে প্রধান উপদেষ্টারই দল, তো সেই এনসিপির নেতৃবৃন্দ যখন এমন এমন কথা বলেন যে এই ই না হলে, এটা বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না, যে জিনিসটা নাকি নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সে বলতেছে কারণ এটা বাস্তবায়ন না হলে জুলাই সনদ 1 ইঞ্চিও 1%ও ছাড় দেওয়া হবে না, এগুলি নাহিদ ইসলাম বলতেছে। তাহলে উনি বলছেন নির্বাচন হবে, আর উনার যারা মানে আপনার উনার যে দলের যে নেতা, তারা বলতেছে নির্বাচন হবে না।
তো এটাও কি মানুষের মধ্যে অনাস্থা তৈরির একটা কারণ, নাকি আবার ওনার সঙ্গে ওনার সৃষ্ট দলের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে মনে হয় আপনার কাছে? আহ, এমনিতে অ্যাপারেন্টলি মনে হয় যে একটা দূরত্ব, কেন উনি এক কথা বলছেন এবং ওনার যারা শিষ্য তারা আরেক কথা বলছেন। এটাতে স্বাভাবিকভাবে যখন আপনি দেখবেন তখন মনে হতে পারে যে এটা তাদের মধ্যে দূরত্ব হয়েছে কিনা। আবার অনেকেই মনে করেন যে এটা ফ্রেন্ডলি গেম কিনা, উনি এক ধরনের কথা বলছেন এবং ওনার লোকজন আরেক ধরনের কথা বলছেন, এটাও অনেকে মনে করেন। আবার এটাও তো সত্য যে তাদের প্রভাবটা অনেক বেশি সরকারের উপরে, এবং তারা তো সরকারের যখন ডক্টর ইউনূস সাহেব যখন দায়িত্ব নেন তখন তিনি বলেই দিয়েছেন ছাত্ররা হচ্ছে আমার নিয়োগকর্তা, মানে তারাই তার নিয়োগকর্তা। সুতরাং নিয়োগকর্তা যেভাবে কথা বলেন সেইভাবেই তো কর্মচারী চলার কথা। তো এই সব মিলে বিষয়টা একেবারে জগা খিচুড়ি পাকিয়ে যাওয়ার মতো, যে কাকে বিশ্বাস করব কাকে করব না। এবং এনসিপি যে এ পর্যন্ত যে সমস্ত বিষয়ে দাবি দেওয়া করেছে তার তো অনেকগুলোই বাস্তবায়িত হয়েছে, যে কারণে তাদের কনফিডেন্স লেভেলটাও বেশি হাই, যে তারা যেটা মনে করছেন তারা সেটা আদায় করে ছাড়বেন এরকম তাদের মধ্যে একটা কনফিডেন্স আছে। সুতরাং তাদেরকে তো ছোট শক্তি বলে, তাদের পপুলারিটি কেমন, তাদের এখনো রেজিস্ট্রেশন হয়নি, নানান কথা বলে তো তাদেরকে খুব অ্যাভয়েড করা যাবে না। যে তারা যেটা চাবেন সেটা হবে না এরকম যা বলা যাচ্ছে না এই মুহূর্তে। তবু আমাদেরকে দেখতে হবে যে আসলে ডক্টর ইউনূস কতটা তার যে ডিক্লারেশন বা তার যে ওয়াদা অথবা তার যে ঘোষণা, সেই ঘোষণায় কতটা শক্ত থাকতে পারেন, এটা শেষ পর্যন্ত দেখতে হবে। জি। আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি, এটা তো আগস্ট মাস। আমাদের আমাদের এর আগেও আগস্ট মাস নানাভাবে দেখেছি দেশে পালিত হতে। এটা নিয়ে নানা ধরনের বিতর্ক কিন্তু হচ্ছে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে। এটা যেন আগে যেমন মানে আপনার 15ই আগস্ট কেউ জন্ম নিলে সে মনে করতাম দুর্ভাগ্য, আমার জন্মদিন পালিত হবে না। আবার এখন যেন মনে করা হচ্ছে যে ওই দিন কিছু করলেই সেটাই যারা করতে যাবে তারাই হুমকির মুখে পড়বে। প্রেস সেক্রেটারি যিনি আছেন উনি তো একজন সরকারি কর্মকর্তা। তো উনিও বলেছেন যে 15ই আগস্ট পালন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর এক ধরনের নিষেধাজ্ঞা আছে, কিন্তু 15ই আগস্ট কি পালন করার অর্থ রেখে রেখে আওয়ামী লীগের কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম নাকি এর বাইরেও হতে পারে? এবং এই ব্যাপারে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি উনি আইনগত কি ব্যবস্থা নিতে চান, কোন আইনে এটা উনি আটকাতে চাচ্ছেন? ওনার বিষয়টা আসলে পরিষ্কার না, এবং আমাদের যখন আমরা প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বা প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি অথবা প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি এরকম পজিশনে যারা কাজ করেন, তারা কিন্তু প্রধানত তাদের যে তিনি যার অধীনে কাজ করছেন বা যার সাথে কাজ করছেন তিনি যা মনে করেন সেটাই, বা তিনি যা জনগণকে জানাতে চান সেটা প্রকাশ করাই তাদের দায়িত্ব। বাট আমাদের তো প্রেস সেক্রেটারি সাহেব অনেক সময় অনেক বাড়তি কথাবার্তা বলেন, এবং উনি এটাও বলেছেন, এরকম দাবি করা হয় প্রেস উইং থেকে, যে উনি কোনো কথাই বলেন না যেটা প্রধান উপদেষ্টা তাকে বলতে বলেন না। সুতরাং এটা আপনি প্রধান উপদেষ্টার কথা হিসেবে মনে করতে পারেন। যাই হোক, আমরা এখন প্রেস সেক্রেটারি যেহেতু বলেছেন, প্রধান উপদেষ্টা নিজে থেকে কিছু বলেন নাই, আমরা যদি প্রেস সেক্রেটারির কাছেও থাকি, তাহলে জিনিসটা হচ্ছে যে 15ই আগস্ট তো হলো জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সপরিবারে, এবং এটা একটা শোকাবহ দিন। এটা আওয়ামী লীগ যেভাবে অতীতে পালন করেছে বা আওয়ামী লীগ যেভাবে এটাকে আহ, অনেক ঘটা করে পালন করেছে বলা যায়, বা অনেক বড় করে পালন করেছে, অনেক কিছু করেছে, সেই রকমটা তো হয়তো অনেকের পছন্দ না, অনেকে সেটা ভালোভাবে নেননি, এটা হতে পারে। বাট 15ই আগস্ট যদি আপনি ব্যক্তিগতভাবে কেউ পালন করতে চায়, কারো কাছে যদি এটা শোকের দিন মনে হয় বা উনি শোক পালন করতে চায়, তাহলে আপনি ব্যক্তিকে বাধা দিবেন কিভাবে? এখন আওয়ামী লীগ যদি ঘোষণা দিয়ে 15ই আগস্ট পালন করতে চায়, যেহেতু তাদের কর্মকাণ্ড বা তাদের যে কার্যক্রম সেটাকে একটা অর্ডার দিয়ে প্রশাসনিক আদেশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো নিষিদ্ধ একটা কার্যক্রম চালাতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ঘোষণার আওতায় তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে পারে। এবং কি আইন প্রয়োগ করবে তারা সেটা জিজ্ঞাসা করবেন, তারা সেটা জেনে নেবেন অথবা তারা ব্যাখ্যা করবেন। তো সেই ক্ষেত্রে উনি যদি এটা মনে করে থাকেন যে 15ই আগস্ট যদি হঠাৎ করে আওয়ামী লীগ কিছু করতে যায়, মিছিল নিয়ে যেতে চায়, তাহলে হয়তো তাদের উপরে আইন প্রয়োগ করা হবে, এরকমটা উনি পরিষ্কার করেন নাই। কিন্তু একজন ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করতে চাইলে তাহলে তাকে বাধা দিবেন আপনি কোন আইনে? আপনি আইন তো নাই। আপনি ব্যক্তিগত শোক প্রকাশ আর রাষ্ট্রীয় শোক প্রকাশের মধ্যে অনেক তফাৎ আছে, এবং রাষ্ট্র তো এই দিবসটি বাতিল করে দিচ্ছে, রাষ্ট্র নিশ্চয়ই শোক প্রকাশ করতে যাচ্ছে না। সুতরাং এই ক্ষেত্রে কেউ যদি ব্যক্তিগত শোক প্রকাশ করতে চান, তাকে বাধা দেওয়াটা আইনানুগ হবে না, সংবিধান সম্মত হবে না, এবং এটা কোনো আইনের ভিত্তি থাকবে না এইসব করতে গেলে। জি। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আর একটা প্রশ্নই করব। এই প্রশ্নটা আমার মনে হয় আপনাকে করা দরকার।
সেটা হলো আপনি একসময় সরকারি একজন সচিব ছিলেন, প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আপনি অনেকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বিশ্লেষণ করে থাকেন, বিভিন্ন টকশোতে আপনাকে দেখা যায়। আহ, এবং এই আপনার বর্তমান যে অবস্থান, এই অবস্থান নিয়েও অনেকে অনেক কথা বলেন, যে আপনি একসময় সরকারের সুবিধাভোগী ছিলেন, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিলেন, কিন্তু এখন আপনি 2014 নির্বাচনের সময় আপনি মানে যে নির্বাচন হয়েছে সেখানে আপনার একটা মানে সরকারের পক্ষে একটা ভূমিকা ছিল আপনার বড়, অথচ সেই আপনি এখন সুবিধা বুঝে ডিগবাজি দিয়ে আপনি এখন মানে আওয়ামী লীগের খুব সমালোচনা করছেন। এই বিষয়গুলো খুব বেশি শোনা যাচ্ছে। গত কয়েকদিন আগে একটা গোল টেবিল বৈঠকে আপনি ছিলেন, সেখানে কিছু কথাবার্তা হয়েছিল। তো সেই প্রেক্ষিতে আপনার ভূমিকা হয়তো মানে কেউ কিভাবে দেখেছে এবং সেইটাকেই তারা বলার চেষ্টা করছে এখন। তো এই বিষয়গুলো আমার ধারণা আপনারও চোখে পড়েছে, নজরে এসেছে। তো আসলে কি, আসলে কি আপনি অবস্থা বুঝে ডিগবাজি দেন, অথবা মানে নিজের চেহারা পরিবর্তন করেন? দেখেন, আমি যখন চাকরি পেয়েছি তখন দেশে এরশাদ সাহেব ছিলেন, ওনার সরকার ছিল সেই সময়। 82 সালে আমি চাকরিতে যোগদান করেছি, 82 জুন মাসে। তো সুতরাং আমাকে তো আওয়ামী লীগ কোনো চাকরি দেয়নি বা কোনো রাজনৈতিক দল চাকরি দেয়নি। এবং সেই সময়টা আমরা অনেকেই মনে করি যে ওই সময়টা আমাদের প্রশাসন, পুলিশ, বিচার বিভাগের উপরে বড় ধরনের কোনো হস্তক্ষেপ ছিল না। ছোট হস্তক্ষেপও ছিল কিনা এটা খুঁজে বের করতে হবে। তো আপনি চাকরি করেছেন এবং একটা পর্যায়ে যখন 90 সালে দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় তখন কিন্তু আমরা সচিবালয়ে বসেছিলাম না। আমরাও ভেবেছি যে না, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদেরও একটা অংশগ্রহণ করা দরকার। 71 মুক্তিযুদ্ধেও কিন্তু আমাদের সেনাবাহিনী, আমাদের সিভিল সার্ভিস, পুলিশ বাহিনী সকলেই অংশগ্রহণ করেছিল। 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের একটা অংশগ্রহণ ছিল, আমি সেই অংশগ্রহণকারীদের একজন ছিলাম। এবং সেই সময় যখন 3 জোটের রূপরেখা হয় তখন আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমরা বেগম জিয়ার সাথে আলোচনা করেছিলাম, আমরা শেখ হাসিনার সাথে আলোচনা করেছিলাম, আমরা বাম দলগুলোর সাথে আলোচনা করেছিলাম, অনেকের সাথে। দেশের এই বিষয়ে কিভাবে প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারিকে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি করা যায়, এই আলোচনা করেছিলাম। এবং 3 জোটের রূপরেখাও একটা হয়েছিল। তারপর তো 91-তে একটা নির্বাচন হলো এবং তারপরে তো নানান ঘটনার পরিপ্রেক্ষিতে আবার 96 সালে একটা আন্দোলন শুরু হয়, তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন, যেটা 90-এর একটা ধারাবাহিকতা ছিল। তখন এই তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন, সেই আন্দোলনে আমার একটা অংশগ্রহণ ছিল। জনতার মঞ্চ নামে একটা জিনিস বিতর্কিত বলা হয়, এবং জনতার মঞ্চ হয়েছিল, আমি সেখানে পার্টিসিপেট করেছি। এই ব্যাপারে তো আমি অস্বীকার করি না। এবং কেন করেছি সেটা হলো যে 90-এ কেন করেছি, 96-তে কেন করেছি, এটা আমাদের সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিসকে সুরক্ষা দেওয়ার জন্য। কারণ আমরা যদি জনগণের সাথে না থাকি, জনগণ তখন এতটাই ক্ষুব্ধ হয়। এবার দেখেন নেই যে 24-এর পরে দেশের সমস্ত থানা লুট হয়ে গেছে, থানায় আগুন দেওয়া হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, পুলিশ নিহত হয়েছে, সচিবালয়ে গেট ভেঙে সমস্ত মানুষরা ঢুকে গেছে। তো 90 সালে যখন গণ অভ্যুত্থান হয়েছিল এরকম ঘটনা ঘটেনি একটা আল্লাহওয়ালা বিল্ডিং ছাড়া। আপনি এমনকি সেই সময় এই আপনার যে মন্ত্রীপাড়া ছিল সেখানেও কিন্তু মানুষ আক্রমণ করতে গিয়েছিল। শাহবাগ পর্যন্ত চলে গেছে, ইন্টারকন্টিনেন্টে মরে গিয়েছিল। সেখানে কিন্তু যে আমরা এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে এটা বোঝানোর চেষ্টা করছি যে এই ধরনের আক্রমণ, লুটপাট বা আগুন লাগানো এটা সমর্থনযোগ্য নয়। আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। তো সেটা ছিল আমার ভূমিকা। এবং আপনি যদি 14 সালের কথা বলেন, আমি 14 সালের জানুয়ারি মাসে আমি রিটায়ারমেন্টে চলে গেছি। ওই সুতরাং 14 নির্বাচনের আগে 12 সালে নির্বাচন হয়েছিল, আমি যখন স্থানীয় সরকার সচিব ছিলাম। তখন বেশ কয়েকটা, 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়, এবং সেই নির্বাচন কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে এখানে কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি করা না হয়, স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হবে। এবং আপনার মনে আছে সেই নির্বাচনের রেজাল্ট কিন্তু বিএনপি সবগুলো আসনেই প্রায় জিতেছিল এবং বিপুল ভোটে জিতেছিল। তো আমার সময় আমি যখন কাজ করেছি আমি কোনো দলের পক্ষে কাজ করি নাই। আমি একসময় ছাত্র জীবনে জাসদ রাজনীতির সাথে যুক্ত ছিলাম। এবং জাসদ রাজনীতি 72 সালে, জাসদের জন্ম থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে রাজনীতি তার বিরুদ্ধচারণ করেছিল। এবং সেই সময় তো আমরা অনেক নির্যাতন, পুলিশি নির্যাতন শিকার হয়েছি। সুতরাং ওগুলো তো অতীত ইতিহাস। যখন আমি চাকরিতে গেছি তখন থেকে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না। এখন 14 সালে নির্বাচন একতরফা, 18 সালে রাতের ভোট,
24 সালে আমি তুমি ডামি নির্বাচন, এসব বিষয়ে কিন্তু গত 10 বছর ধরে আমরা কথা বলছি, আপনি দেখেছেন, লক্ষ্য করেছেন। জি। এখন জি। আমি যেটা বলি সেটা হলো, আমি যেহেতু রাজনৈতিক বিশ্লেষণ করার চেষ্টা করি, আমি নিরপেক্ষভাবে এটা করার চেষ্টা করি। এখন কোনো কোনো সময় আপনার নিরপেক্ষতা অনেকের পছন্দ না হতে পারে, তখন আপনি অতীত ঘাটতে থাকবেন। এটা ঘাটলে আমার কোনো অসুবিধা নেই। আমি শেখ হাসিনার কাছ থেকে, ওই সরকারের কাছ থেকে বড় কোনো সুবিধা নেইনি, এবং কোন বড় না ছোট কোনো সুবিধা নেইনি। আপনি 1997 সালের অগাস্ট মাসে আমি ওএসডি হই একটা মামলার সূত্রে, এবং সেই ওএসডি কাল আমার 2008 সালের মার্চ পর্যন্ত, 9 সালের মার্চ পর্যন্ত আমি ওএসডি ছিলাম। এবং আমি একটা লম্বা সময় 12 বছর ধরে ওএসডি ছিলাম। আমি সব সময় আমাদের যে সিভিল সার্ভিস, তার সুরক্ষা, সংবিধানের সুরক্ষা এবং আমাদের কল্যাণের জন্য আমি সবসময় কথা বলেছি। এই জন্য আমার যে চাকরি জীবনে অনেকে, আমি যদি রাজনীতি করতাম তাহলে হয়তো এই 12 বছর জেলখানায় থাকতাম। আমি যেহেতু সরকারের কাজ করছিলাম, তখন আমি 12 বছর ওএসডি ছিলাম, এবং তারপরে ফিরে এসেছি, এবং আইনানুগ ভাবেই আমি সচিব হয়েছি। এবং তারপরে কিন্তু আমি রিটায়ারমেন্টে চলে যাই, আমি কোনো এক্সটেনশনে যাইনি, আমি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে যোগ দেইনি বা আমাকে নেওয়া হয়নি, যেটাই বলেন। সুতরাং আমি কিভাবে কার সুবিধা নিলাম? আমরা এখন যেটা বলার চেষ্টা করি, আমি আপনিও বলেন, আমরা এখন বলার চেষ্টা করছি দেশে যদি একটা নির্বাচন হয়, একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়াটা দরকার। এই যে দেশটাকে আমরা রাজনীতির নামে বিভক্ত করে ফেলছি, বিভাজন করে ফেলছি, এক দল আরেক দলকে নির্মূল করতে চায়, উচ্ছেদ করে দিতে চায়, সেই সব তো গণতন্ত্র না। আমি যেটা ব্যক্তিগত মানে মনে করি, আপনিও হয়তো মনে করেন, আরো অনেকে মনে করে, যে দেশটাকে আমরা একটা দেশ একটা পরিবার, এটা ইউনূস সাহেব তো বলেছেন, আমরা সবাই একই পরিবারের সদস্য, আমরা সবাই একসাথে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমি মনে করি সাউথ আফ্রিকার ন্যালসন ম্যান্ডেলা যে কাজটা করেছিলেন, রিকনসিলিয়েশন, সেইটাই এখন আমাদের করা দরকার, এবং আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাবো, এটাই চিন্তা করা দরকার। এখন আপনি একটা দলকে পছন্দ করেন, আমি একটা দলকে পছন্দ করি, তিনি একটা দলকে পছন্দ করেন, ওইটা যদি আপনার বিশ্লেষণের ভিত্তি হয়, তাহলে তো আপনি নিরপেক্ষ বিশ্লেষণ